আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আসি, দেখাশোনা করি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। উনি আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, ওনাকে বাড়িতে পৌঁছায় দাও, ওনার এতিমখানার টাকা সময় মতো বাড়িতে পৌঁছায় যাবে। মালগুলি তো সাপ্লাই দিয়েছিস, বাকি মালগুলি সাপ্লাই দিতে হবে। কিরে ভাই, কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। মানে তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। তুই টাকা ফেরত নিতে এসেছিস? তুই কে? তোকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জং ধরা ভাঙা চোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে লোহ গড়া গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য, তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক। তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না, যা পারিস করিস। এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলে। আপনি আর কি জিনিস? ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায় ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। আর ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আচ্ছা সমস্যা নেই ভাই, আমার বিদেশি 60টা মাল লাগবে, আমি অ্যাডভান্স করে দিতেছি আর বাদ বাকিটা পরে দিয়ে দিতেছি। ভাই ছবি তুলতেছে। আমার আজান আসে না এখনো। আজান আসলে খাবো, এখন খেতে ভালো লাগছে না। যে মনে হয় না। হাম্মা করবো। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলি না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে, দে, আমি খাইয়ে দিচ্ছি। এই যে তুমি যে অনিয়ম করো, হ্যাঁ আমার কথা শোনো না, জেদ করো, এটা কি তুমি ঠিক করো? হ্যাঁ, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সব থেকে বেশি কষ্ট কে পাবে, তুমি না আমি? এটা বোঝো না তুমি? তুই যেন আমার কত কথা শুনিস, একদম সব অক্ষরে অক্ষরে পালন করিস, তাই না? যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার। বিয়ে শাদী কর, কে শোনে কার কথা? চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ, গ্যারেজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না। আচ্ছা ঠিক আছে, সরাসরি বলছি। শ্যামসু আমার নিজের লোক। টাকা নিয়েও কি করেছে না করেছে সেটা দেখার দায়িত্ব ছিল আমার। কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছো, তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছো। মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। যেমন দীর্ঘদিনের কর্মী আপনার। এতিমের টাকা মেরে খেতে হয়, টাকা পয়সা দেন না নাকি? কি হয়েছে? কেউ না মা, কোনো ঝামেলা না তো বাবা? কিচ্ছু হয়নি মা, তুমি চিন্তা করো না। এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। দেখেন স্যার, পুরো অরিজিনাল স্যার। স্যার এটা দেখেন। সায়রা, জি তুমি আগে আমাকে এটা বলো, আমি তোমাকে কল করেছি, এই শহরটা কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে নাকি তুমি নিজেকে ব্রিটিশ রাজকুমারী ভাবা শুরু করেছো? তুমি বসের কল রিসিভ করতে পারো নাই? স্যার, আপনি জাস্ট আমাকে একবারই কল করেছেন, আর এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার। একটুর জন্য আমি বেঁচে গিয়েছি। ওফ সায়রা, রিস্ক সবাই নেয়। বাজারে যে রিক্সাওয়ালা জামের মধ্যে ঢুকে পড়ে সেও রিস্ক নেই ঢুকে। তুমি রিস্ক নিয়ে আমার জন্য কি করলে? তুমি আমাকে কি দিয়েছো? কয়েকটা ধুলোমাখা পিস্তলের ছবি আর জাস্ট কয়েকটা অপরিচিত চেহারা। স্যার আপনি এটাকে জাস্ট বলছেন?
স্যার লোহাগড়ের বাজারে নির্বাচনী সভাকে ঘিরে দেশে বিদেশে অস্ত্র ঢুকছে স্যার। ওফ সায়রা, এসব দেশি বিদেশি অস্ত্র দিয়ে আমি কি মুড়িঘণ্ট বানিয়ে খাবো? এসব অপরিচিত ছেলেকে কে চিনে? ওদের কোনো ফেস ভ্যালু আছে? স্যার অপরাধী তো অপরাধী। সায়রা, তুমি যে কোন যুগে আছো? এখনকার সময়ে ফিল্ম স্টারদের চেয়ে বড় গ্যাংস্টারদের ফ্যান ফলোয়িং অনেক বেশি। অথবা তুমি যদি আমাকে লোহাগড়ার ওই ছেলেটা আজান, ওর কোনো ছবি নিয়ে আসতে পারতে, তাহলে আমার টিভিতে আগুন ধরে যেত। আর তুমি কি আনলে? কয়েকটা পোলাপাইনের খেলনা বন্দুকের ছবি। লিডার আপনার সাথে জরুরি বিষয় নিয়ে কথা বলবে, আশা করি সময় মতো পৌঁছে যাবেন। চা না কফি? নাথিং। তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? আপনার এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এই সাহসকে আমি স্যালুট করি। কিন্তু এইসব ছোটখাটো চোর ছেচোর ধরে কি বড় খবর পাওয়া যাবে? কামরুজ্জামান সাহেব, আমি সত্যের পথে কাজ করি। সত্য বড় হোক কিংবা ছোট, সেটা প্রকাশ করাই আমার কাজ। কিন্তু আপনি আমাকে বলুন, এই ছবির লোকটাকে? ওর নাম আজান, নামে মেকানিক। কিন্তু এই মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। লোহাগড় আয়রন ওয়ার্কশপ নামে ওর একটা ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপ নামের আড়ালে ও সবকিছু করে। সবাই সবকিছু জানে, কিন্তু কেউ কিছু বলে না। আচ্ছা, আপনার যা সাহায্য লাগে আমি করব। টাকা পয়সা, ইনফরমেশন, সিকিউরিটি সবকিছু আমার লোকজন আপনাকে পৌঁছে দেবে। আপনি শুধু প্রমাণ বের করুন, আরো মুখোশটা খুলে দিন। স্যার আমি কারো পক্ষ হয়ে কাজ করি না। তবে আপনার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আপনাকে কথা দিচ্ছি, এই লোহাগড়ের মানুষ এই মাফিয়ার আসল চেহারা দেখবে। কথা দিচ্ছি। ভালো করে লাগাইস, কাস্টমার খালি কমপ্লেইন দেয়। কি ব্যাপার বলুন তো? আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। ফলো করছিলেন কেন আমায়? আপনার এই নীরবতা কিন্তু অনেক কথা বলছে। আপনি যদি আরো চুপ থাকতে চান, তাহলে সেটা কিন্তু উল্টো আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? ইন্টারভিউ? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথায় এই দুনিয়ার কার কি যায় আসে? তারপরেও কি সত্যি জানতে চান বলুন? আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। কিছু মানুষের মেরামত করতে হয়। তাই গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন। আপনার কি তাদের জন্য একবারও মায়া হয় না? আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি, কিন্তু আগেই তো বললাম, মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি, কারোর ক্ষতি করি না আমরা। একজন জলজান্ত খুনি বলছে সে নাকি কারো ক্ষতি করে না। হাস্যকর। এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন, তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? কি করেছিল উনি? এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। ওনার জামাই খালি মারধর করে। আমি বাধা দিছি দেখে আমার অনেক মারধর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনে মারধর করে। হ্যাঁ ভাই, কি কাশেম কে লেগা? ও আপনাদের কাছে বিচার দিছে? হ্যাঁ, ও আমার বউ, আমি মারিয়ার দড়ি, এ আমার ব্যাপার। যেই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে তোর হাতে আমানতের মতো তুলে দিছে, তার গায়ে তুই হাত তুলিস? এত সাহস তোর কে দিছে হাত দিয়ে সেকেন্ড বার তোর বউরে তুই মারতে যাস? আর কোনোদিন মারবো না। জানেন তো, সাংবাদিকতায় এরকম অনেক অপরাধী দেখেছি যারা নিজেদেরকে হিরো মনে করে, আর এরকম এক একটা মন গড়া জাস্টিফিকেশন দেয়। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। এই লোহাগড়ের ধুলা থেকে মানুষের দোয়া, সবই আমার আপন। মা, অনেক রাত হলো তো, হ্যাঁ খাওয়া দাওয়া করবি না? আই খেয়ে নে। তুমি খায় নাও মা, আমি পরে খাবো নি, হাতের কাজটা শেষ করে। ঠিক আছে, কাজ সেরে তো খেয়ে নিস মা। ওকে। আজকে কিন্তু তোমার সাথে একজন দেখা করতে আসছে। আমার সাথে আবার কে দেখা করতে আসবে? আসবে মা, আসবে। অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। আমার মা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। তুমি দেখতে তো খুব মিষ্টি। নাম কি তোমার মা? আন্টি আমি সায়রা। ও, আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ তো? একটা স্টেশনে বসে আছি,
জীবনের শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। এই মা, কি বলছো তুমি? হ্যাঁ, ভাইজান আপনি না থাকলেও আম্মা এইসবই বলে খালি। ওরে বাপরে, কত নালিশ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি আমি আপনি সাংবাদিক মা? তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায়, সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। হ্যাঁ কি বলেন ভাইজান? হ্যাঁ, মানে আমার ছেলেকে কিছু করেছে, বড় সড়ো তদন্ত হবে। মানে কি, কোনো সমস্যা? না আন্টি আন্টি ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না, উনি মজা করছে। কি খাবেন বলুন? আপনারা এখন রান্না বান্না করবেন? না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে কিসের ঝামেলা আপা, আগুন দিয়ে রান্না করবো, গরম গরম পরিবেশন করবো। কি বলেন আম্মাজান? একদম ঠিক আছে, তুই রান্না কর। আজকে লোহাগড়ের 1 নম্বরের মাটন বিরিয়ানি বানাতে হবে। চলেন ভাইজান। চল। এরকম একটা মানুষের ব্যাপারে কেউ খারাপ কি করে বলতে পারে? তো মানুষ চিনতে ভুল করে ফেলেছিল। যে ছেলে নিজের মায়ের এভাবে যত্ন নিতে পারে, সে আর যাই হোক মানুষের ক্ষতি করতে পারে না। যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে না না, হয়তো তিনি ভুল কিছু বলেননি। আরে কোথায় যাচ্ছেন? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ। ঠিক আছে, খোদা হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদের কোনো বিশেষ কারণ? এই যে আমার ভুলটা ভাঙানোর জন্য। তুই আমার কোলে থাকলে আমার সব সময় অনেক শান্তি লাগে। আজকে যে এই মেয়েটা এলো, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে মেয়েটা খুব লক্ষ্মী মানুষ। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে মেয়েটার সাথে তোর বিয়ের কথাবার্তা আগাই। আরে মা, কি বলো? ওর সাথে তো পরিচয়ই কয়েকদিন হলো। এরকম কিছু না মা। বাজার কমিটি সাদা বন্ধ করে দিয়েছিল, একটা গাড়িও নড়তে দিচ্ছে না। আজানের লোকেরা বলছে এসব নাকি লোহাগড়ার মানুষের কোন নেতার বাপের না। আর তোমার রাতের ঘুম হারাম করলো কে? আজান, 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 আজান। আরে আরে, লোহাগড়ের মানুষকে একটা নামই মুখস্থ করে রেখেছে, আজান, আজান, আজান। তো জানি না এই কামরুজ্জামান কাউকে জমি দেয় না। ও ভাইজান, হ্যাঁ, বেলা তো অনেক হইল। আপনার পেট কি লোহার তৈরি নাকি? ক্ষুধা লাগে না আপনার? বড় মাছ আনছি, চলেন হাতটা ধুয়ে আসেন, খায় নেন। আচ্ছা তুই ভেতরে যা, আমি গাড়িটা দেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই ধুলো বালি মাখা গ্যারেজে তোমাকে দেখে আমার খুব মায়া লাগছে। আরে তোমার জায়গা তো এটা না, তোমার জায়গা অনেক অনেক উপরে। এই ধুলোবালি মাখা গ্যারেজেই তো আমার রুজি। তা আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? কারণ তো একটা আছে। তোমার জন্য আমি একটা চমৎকার প্রস্তাব নিয়ে এসেছি। তুমি আমার হাতটা ধরো। শুধু গ্যারেজ কেন, এই পুরো শহরটা তোমার হাতের তালুতে থাকবে। তা আপনার ক্ষমতা আর জনতা আপনার হাতেই রাখুন না। হ্যাঁ, হঠাৎ আমাকে দিতে আসলেন কেন? চাপ ফেলে কথা বলো। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ জানি জানি, এই লোহাগড়ের বাজারের সিন্ডিকেট, টলিতে গলিতে ড্রাগস আর গরিবের হাহাকার, এই সব কিছুর মূল কারিগরই তো আপনি। আপনাকে না চেনার কি আছে স্যার? আমি তোকে সম্মান দিতে এসেছিলাম, কিন্তু এখন বুঝলাম এই সম্মানের যোগ্য তুই না। আপনাকে তো আগেই বলেছিলাম, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। কিন্তু বিনিময়ে যদি জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। আফসোস, আপনি আসলেন ঠিকই, কিন্তু আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন। এই, একটা গ্যারেজের মেকানিক আমার চোখে চোখ রেখে কথা বলে, আমার চোখের দিকে তাকিয়ে এই কামরুজ্জামানকে নিতে কথা শোনায়, বলে আমি নাকি রাজনীতি ফেরি করি। স্যার ক্ষমা করবেন স্যার। স্যার ও অবুঝ ছিল স্যার, ও জানেন ও কার সঙ্গে তর্ক করছে। স্যার আমি ওসি সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছি, ওসি সাহেব ব্যবস্থা নেবে, ওর গ্যারেজ সিলগালা করে দেবে এবং ওকে এমন কেসে আটকে চালান করে দেবে যে ওর দাম্ভিকতা সব মাটির সাথে মিশে যাবে। স্যার স্যার আমি এক্ষুনি ওর ব্যবস্থা নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? কারণ তো অবশ্যই আছে, না ডেকে আর উপায় কি? বসুন। শুনেছি আপনি গ্যারেজে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। আপনার জন্য মানুষের অনেক সমস্যা হচ্ছে। ঠিক কাদের সমস্যা হয়
সেটা বললে বুঝতে একটু সুবিধা হতো স্যার। এই ইনফরমেশন পেয়েছেন তাকে বলবেন প্রমাণ সহ সামনে আসতে, তাহলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।